দেখবে বাবা তো দিনটা ছিল 2024 সালের জুন মাসের 11 তারিখ। তো প্রত্যেক দিনের মতো আমি স্কুলে গেছি সকালবেলা, যেহেতু আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই। তো স্কুলে গেছি, স্কুল থেকে এসেছি 11:30 12টার সময়। তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। হঠাৎ করে 2:06 বাবার ফোন আসে কি দাদু মারা গেছেন। তো হঠাৎ করে যেন মাথার উপর বাজ পড়ে। তো এমন একটা কথা শুনতে হবে কখনো ভাবিনি। দাদু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ থাকলেও বারবার ডাক্তার দেখানোর পর ঠিক হয়ে যায়। তো সেরকম কিছুই হয় না, অনেক বাড়াবাড়ি হওয়ার পরেও দাদু ঠিক হয়ে যায়। দাদু যেহেতু অনেক কাছের একজন মানুষ ছিল, আর আমি যেহেতু দাদুর সব থেকে বড় নাতনি, তো সেই হিসাবে দাদু আমার খুবই কাছের ছিলেন, আর আমিও দাদুর খুবই কাছের ছিলাম। দাদুর কাছে আমি সব থেকে প্রিয় নাতনি ছিলাম বলেই আমি মনে করতাম, কারণ দাদু আমাকে এত ভালোবাসতো। আর যে কোনো দাদুর কাজ সমস্ত আমাকে না বলে তো করতোই না। দাদু যে কোনো ব্যাংকের কাজ হোক বা কোনো কিছু কাজ, দাদু আমাকেই ভরসা করতো একমাত্র করার জন্য, আর বিশ্বাসও করতো। তো হঠাৎ করে যখন জুন মাসের 11 তারিখে দুপুর 2টোর সময় বাবা ফোন করে বললো যে দাদু মারা গেছে, তখন আমি কিচ্ছু ভেবে উঠতে পারছি না যে কী করব। তখন আমি আছি শ্বশুরবাড়িতে। তো হঠাৎ করে কাউকে বলতেও পারছি না, আর কিছু না, একদম চুপচাপ হয়ে গেছি, একদম কান্না পাচ্ছে শুধু। তো কেঁদে যাচ্ছি। তখন সবাই বাড়ি জিজ্ঞাসা করছে যে কী হয়েছে। তখন আমি বললাম যে দাদুর এরকম অবস্থা। তো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে কাজ করে, তো ও এলো তারপর একটু পরেই। তো এসে আমাকে নিয়ে গেল, খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোলাম 4টার সময়। তো বেরিয়ে যতক্ষণে আমরা ওখানে পৌঁছেছি, যেহেতু আমাদের বাড়ির থেকে, আমার শ্বশুরবাড়ির থেকে বাড়ির ডিস্টেন্স অনেকটা, প্রায় 2-2.5 ঘন্টা।
তো আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে তখন দাদুকে শ্মশানে নিয়ে চলে যাওয়া হয়েছে। আমরা প্রায় পৌঁছেছি সন্ধ্যে 6টা 6:30 নাগাদ। তো দাদুকে শ্মশানে নিয়ে চলে যাওয়া হয়েছে। তখন আমরা সোজা শ্মশানেই যাই, বাড়িতে না ঢুকে। তারপর ওখানে দাদুকে লাস্ট দেখে এত ছটফট করছিল মনটা যে কী করবো, যে এই দাদুকে আর কোনোদিন দেখতে পাবো না, এই মুখটা ছবিতে দেখতে পাবো। কিন্তু যে দাদু যে কথা বলতো, যে আমার সঙ্গে ঝগড়া করতো বা খুনসুটি করতো, সেই জিনিসগুলো আর কখনো হবে না। দাদুকে কখনো আর কথা বলতে শুনতে পারবো না। তো এটা ভেবে মানে মনের মধ্যে যেন আকাশ ভেঙে পড়ছে। দাদুর হয়তো কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি বা সেগুলো আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি, যে ইন ফিউচার হয়তো দেখতে পারবো, তো ভিডিও আমাদের কাছে থাকবে না। তো সেই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভেবে ভাবিনি। তো এটা ছিল দাদু মারা যাওয়ার ঠিক 15 দিন পর, 7 দিন। তো সেদিন যেদিন মারা গেছিলো সেদিন তো গেছিলাম, গিয়ে তারপরের দিন আমার ফিরে আসতে হয়, কারণ যেহেতু আমার স্কুল ছিল, স্কুল থেকে সেদিন ছুটি দেবে না, যেহেতু প্রাইভেট স্কুলে পড়াই। তো একদিনের মতো এমার্জেন্সি ছুটি নিয়ে গেছিলাম। তারপর 15 দিন এখানেই কাটালাম। তারপর দাদুর কাজে ঠিক সেদিন ঘাট, সেদিনই গেলাম, স্কুল করেছি সেদিন। তারপর বাড়ি গেছি। তো যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছিলো আমাদের। তো যাওয়ার পর দেখছি ঘাটের কাজকর্ম চলছে, সবাই স্নান করে সাজান করে জামা কাপড় পরে আসছে। এই মানুষগুলোকে দেখে মনেই মানে হচ্ছে না যে এগুলো আমার মা বাবা। এমনভাবে অবস্থা হয়ে গেছে 15 দিন ধরে না খেয়ে না দিয়ে না স্নান করে না কোনো কিছু, ঠিক আছে 15 দিন ধরে শুধু নিয়ম পালন করে করে এমন অবস্থা হয়ে গেছে মানুষ দুটোর। যেহেতু আমার দাদু বড় ছিল, আমার বাবাকে দাদুর মুখে আগুন দিতে হয়েছে। তো বাবার তো কোনো কিছুই খাওয়া চলবে না, নিয়মের মধ্যে পড়ে। তো এমন সেদ্ধ সেদ্ধ খাবার খেয়ে খেয়ে বাবার অবস্থা এমন হয়ে গেছে যে তাকাতে পারছি না, আর মায়ের দিকে তো তাকাতেই পারছি না। বাবা মা ভাই 3 বোনেরই একই অবস্থা। আর তাছাড়াও আমার কাকু কাকিমা আরও যারা ভাই বোন রয়েছে তারা সবারই একই অবস্থা। তারা সবাই না খেয়ে 15 দিন নিয়ম পালন করে করে আছে। তো তাদেরকে দেখে এতটা খারাপ লাগছিলো যে কী বলবো। তারা ঘাটের দিন স্নান টান করে তারপর তারা মাথায় শান্তির জল নিল। তারপর তাদের আমি কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিলাম যাতে ভবিষ্যতে আমি দেখতে পারি, কারণ এই দিনগুলো ফিরে আসবে না, না দাদুও ফিরে আসবে। তো তাই দাদুর কাজকর্মের সময় সকলে যে এসেছিলো, সকলে এসে কাজটা পার করে দিয়েছে। তো সেটাই কিছু মেমোরি অ্যান্ড মুভমেন্ট হিসাবে সেভ করে রাখার জন্য আমি কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিলাম তখন। তো এতদিন আপলোড করা হয়নি। তো জাস্ট মনটা এতটাই খারাপ ছিল যে আপলোড করতে পারিনি, না এডিট করতে পেরেছি না কিছু। তো একদিন পর মনটা একটু শক্ত করতে পেরেছি, তাই ভিডিওগুলোকে এক জায়গায় নিয়ে বসলাম এডিট করার জন্য। তো এডিট করতে করতে যখন ভয়েসটা দিচ্ছি তখনও যেন কান্নায় ভেঙে পড়েছি। তো এই সমস্ত নিয়মকানুন পালন করতে করতে প্রায় ঘাটের দিন প্রায় সন্ধ্যে হয়ে গেল। তারপর সন্ধ্যের পর তারা একটু ভাত একটু যেরকম নিরামিষ খেত সেরকমই খেলো। তো সেই সমস্ত খাওয়া দাওয়া করলে তখন বাড়িতে কেউ থাকেনি। তো যাই হোক আমরা কয়েকজন ছিলাম, তারা মিলে খাবার দিচ্ছিলাম, কারণ যারা আছে আত্মীয় স্বজন তো সেরকম সেই দিনটাই কেউ আসেনি, সবাই তার পরের দিন এসেছে, শ্রাদ্ধের দিন এসেছে, সেরকম কেউই আসেনি। তো আমরা কয়েকজনই ছিলাম। তো যারা ছিল সবাইকে 15 দিন ধরে না খেয়ে না দেওয়া হয়েছে, সবাইকে তো টাইমে সব কিছু দিতে হবে হাতের গোড়ায়। তো ছোটাছুটি তো প্রচণ্ড করতে হচ্ছিলো। তো যাই হোক এই সমস্ত কাজ করতে করতে সন্ধ্যা হয়ে এলো, আর বাবা এখানে পিণ্ডদান করছিল। আর এই হরিনামটা ছিল ঘাটের পরের দিন, মানে শ্রাদ্ধের দিন। তো সেদিন শ্রাদ্ধ উপলক্ষে সারাদিন বাড়িতে হরিনাম করানো হয়েছিল। তো এনারা আগেও আমাদের বাড়িতে হরিনাম করেছেন, আমার বিয়ের আগে বাড়িতে একবার হরিনাম করানো হয়েছিল, তো তখন এনারাই করেছিলেন। তো এবার দাদুর শ্রাদ্ধের কাজের দিনেও এনাদেরকেই ডাকা হয়েছিল। তো এনারা সারাদিন ধরে হরিনাম করেছেন। তো তারই কিছু মোমেন্ট আমি এখানে রেকর্ড করে রেখেছি, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে সকলে বসে রয়েছেন, আমার হাজব্যান্ড রয়েছে, আমার বাবা রয়েছে, তাছাড়াও আরও বাকি যারা আত্মীয় স্বজন এবার শ্রাদ্ধের দিন থেকে সকলে তো আসা শুরু করেছিলেন। তো সকলে আস্তে আস্তে আসছিলেন, আর এখানে আমার ভাইকে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আর কি। তো
তো দাদু মারা গেছে, তো দুঃখে তো সবারই তো দুঃখ হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। তো বাচ্চারা তো সেটা বোঝে না, যারা বাচ্চা আত্মীয় স্বজন এসছে, তো তাদের সঙ্গে তার মধ্যেও হাসি ঠাট্টা চলছিল একটু আধটু। কিছু করার নেই, তারা তো আর বোঝে না যে মারা গেছে কেউ একজন, তো সেই আর কি। আপনি কিছু বলতে চান বলতে পারেন, আপনার দাঁতগুলো ভালো করে দেখান, কটা বের হয়েছে দেখান দেখান দেখান, কিছু বলুন আপনি। আপনি কি বোবা? বলুন কিছু, কিছু বলুন। কি বলবো? কিছু বলুন। কোথায় জয় রাধারানী কি জয় ব্রজবালা, জয় রাধারানী কি জয় দাদু ছবিটা দেখলাম বারান্দায় টাঙিয়ে রেখেছে, মানে যখনই বাড়ি থেকেও ঢুকবে তখন দাদু ছবিটা আগে চোখে পড়বে। তো দাদু, তোমাকে খুবই মিস করবো, সারা জীবনই মিস করবো, তোমাকে কখনো ভুলতে পারবো না, কারণ তুমি এতটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ মানুষ আর কি, আমার জীবনে বিশেষ করে। তো তোমাকে অনেক 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 প্রণাম জানাই। তো এই হইলাম শেষ হতে প্রায় সন্ধ্যে গড়িয়ে গেছিল। রাজুর কাছে কোন ফোন নাম্বারটা আছে? 7501টা আছে মাসি। তো এটা ছিল শ্রাদ্ধের পরের দিন, অর্থাৎ বাসি শ্রাদ্ধের দিন। তো সেখানে যখন দই খোলা ভাঙা হচ্ছিলো, তখন সমস্ত পিসিরা সবাই মিলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, সেটাই কিছুটা রেকর্ড করে রেখেছি। আর এটা ছিল শ্রাদ্ধের পরের দিন, অর্থাৎ বাসি শ্রাদ্ধের দিন, যেদিন আসল খাওয়া দাওয়া। তো এদিন 15 দিন পর ওনারা সকলে খাওয়া দাওয়া করবেন, আর তাছাড়াও যারা আত্মীয় স্বজন এসেছেন তারা খাওয়া দাওয়া করছেন। তো সেদিন এতটাই ব্যস্ততার মধ্যে সকাল থেকে কেটেছে যে কোনো ভিডিওই করা হয়নি। আমিও প্রচণ্ড ব্যস্ততা ছিলাম, কারণ এদিক ওদিক ছুটতে হচ্ছে। তা যারা 15 দিন পালন করে আছে তাদের স্নান করা, তাদের জিনিসপত্র এগিয়ে দেওয়া, এই সমস্ত, বা দাদুর অনেক কিছু নিয়ম ছিল সেদিনও সকাল থেকে। তো সবাই অনেক ব্যস্ত ছিল, তো ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই ভিডিও আর করা হয়নি। ম্যাডাম, এই দেখুন একটু, আজ আপনি 15 দিন পরে মাংস ভাত খেয়েছেন, কেমন লাগলো বলুন একটু। আপনি কি মেকআপ করতে চাইছেন, তারপরে ফেস দেখাবেন? আপনি কি এই মুখ দেখাতে চাইছেন না? বলো 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 বলো, আপনারা কেউ কিছু বলতে চান? কিছু বলতে চান? আচ্ছা ঠিক আছে। তো এই ভিডিওটা এই জন্য এখানে ইউটিউবে ছেড়ে রাখলাম, যাতে সারা জীবন এটা মেমোরি হিসেবে রয়ে যায়, এবং আমি যখন ইচ্ছা দেখতে পারি, যখনই তাদের জন্য মন খারাপ লাগে, সকলে কতজন এসেছিলো সেগুলো যেন দেখতে পারি, সবাইকে যেন দেখতে পাই, সেই জন্য আর কি দাদুর কাজটা কেমনভাবে পার হয়েছিল। তারপর 7 দিন সন্ধ্যেবেলা এখানে যারা আত্মীয় স্বজন ছিল তারা কিছুটা একটা মন্দিরে ঘুরতে যাওয়া বলছিল, তো তারা মন্দিরে ঘুরতে গিয়েছিল, তো তাদেরকেই সেখানে নিয়ে গেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।